সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডেলিভারির শেষ 10 দিন কিছু বিশেষ প্রস্তুতি ও পরামর্শ সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব ডেলিভারির শেষ 10 দিন সম্পর্কে, যেখানে থাকবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রস্তুতির কথা। ডেলিভারির শেষ 10 দিন মানে হচ্ছে একজন গর্ভবতী মায়ের জন্য আনন্দের সময় প্লাস অনেক শঙ্কা ও সংশয়ের। কারণ যেহেতু ডেলিভারিটা একেবারে কাছাকাছি এসে গিয়েছে, আপনি আপনার সন্তানকে আর কিছুদিন পরেই দেখতে পাবেন, অনাগত সন্তান যার জন্য আপনি এত স্বপ্ন বুনেছেন। তার পাশাপাশি ডেলিভারি নিয়ে তো টেনশান আছেই, বিশেষ করে প্রথমবার মা হতে গেলে তো টেনশানটা কাজ করে যে নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে, যদি হয় তাহলে সব কিছুকে কীভাবে ফেস করবেন, ইত্যাদি ইত্যাদি কত না প্রশ্ন মনে আসে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন তো রয়েইছে, এক এক দিন এক এক সমস্যা। এগুলো নিয়ে একটা টেনশান কাজ করে যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এগুলো কিসের লক্ষণ, ইত্যাদি অনেক 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 প্রশ্ন আসে। তো তাই এই সময়গুলো একজন গর্ভবতী মায়ের জন্য কিন্তু আনন্দের পাশাপাশি অনেকটা টেনশানের। আনন্দ টেনশান এখানে দুটোই 50-50 কাজ করে। এবারে আপনার টেনশানটা অনেক কমে যাবে যদি আপনি সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলেন। নবম মাস বা 36 সপ্তাহে যখনই পড়বেন, আমি বলি আপনারা তখনই সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সেই সর্বশেষ চেক আপের মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে মা ও বাচ্চা উভয়ের সব কিছু স্বাভাবিক ঠিকঠাক এসেছে, ইনশাল্লাহ ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালে হবে। আর যদি কোনো সমস্যা তৈরি হয়, কোনো জটিলতা থাকে, তখন সেক্ষেত্রে সিজার লাগবে। এবার যদি আপনি জানতে পারেন যে আপনার সিজার হবে, তাহলে তো অনেকখানি শিওর হলেন। আর যদি জানেন যে নর্মাল ডেলিভারি হবে, তাহলে সেটাও আপনি অনেকটাই রিল্যাক্স হলেন যে ডেলিভারিটা কিভাবে হতে যাচ্ছে। এবার যদি আপনার সিজারের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল কখনোই চুজ করবেন না। কোনো সাশ্রয়ী বিজ্ঞাপন দেখেও কোনো ডাক্তার হসপিটাল চুজ করবেন না, কিংবা কোনো বিজ্ঞাপন বা কোনো প্রলোভনে পড়ে ডাক্তার হসপিটাল চুজ করবেন না, প্লিজ করজোরে অনুরোধ করছি। কারণ কি, ডেলিভারিটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। সামান্য 19 থেকে 20 হলে হয়তো মায়ের ক্ষতি হবে বা বাচ্চার ক্ষতি হবে, বা এরকম মারাত্মক অনেক ক্ষতি পর্যায়েও পৌঁছে যায় যে পরবর্তীতে এই মা আর কনসিভ করতেই পারেন না। তো এই সেন্সিটিভ ইস্যুটাকে অবশ্যই সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। এই জন্য আপনার সবথেকে বেশি প্রয়োজন ভালো একজন ডাক্তার ও একটা ভালো হসপিটাল। তাই যখনই আপনারা সপ্তম, অষ্টম এই সময়েরগুলো মাসের গর্ভবতী থাকবেন, তখনই উচিত হচ্ছে খুব ভালোভাবে হসপিটাল ও ডাক্তারকে খোঁজখবর করা যে যার মাধ্যমে সিজার করালে ভালো হবে। আর এছাড়াও আপনি যদি এখন সর্বশেষ পর্যায়ে থাকেন, তাহলে এই সময় থেকে ভালোভাবে খোঁজখবর নিন যে ডাক্তার, হসপিটাল আপনার আশেপাশে কোথায় সিজার করালে ভালো হবে। সিজার নিয়ে আলাদা করে আসলে সেরকম কিছু বলার নেই। ডাক্তার আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক সময় সিজার হবে, সে মতে আপনি হসপিটালে যাবেন। সিজার হয়ে যাওয়ার পরবর্তীতে এক একটা হসপিটালের এক একটা প্যাকেজ থাকে, কারো 3 দিনের, কারো 4 দিনের। প্যাকেজ অনুযায়ী আপনি হসপিটালে থাকবেন, এরপরে বাচ্চাকে বাসায় নিয়ে চলে আসবেন। বাসায় আসার সময় আপনাকে ডাক্তাররা কিছু মেডিসিনস প্রেসক্রাইব করবে, তার পাশাপাশি কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দেবে। সে ওষুধগুলো নিয়মিত সেবন করলে ও নির্দেশনাগুলো ঠিকঠাক মতো মানলে ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আপনি, আর কোনো সমস্যা হবে না। তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর যেহেতু আপনার সিজার হবে আপনি জানেন, বা কোনো সমস্যার জন্যই যেহেতু সিজার হচ্ছে, তাই এখানে আপনার কি শারীরিক পরিবর্তন হচ্ছে, কি কি লক্ষণ দেখা যাচ্ছে, সেগুলো এখানে এমন বিশেষ কোনো প্রায়োরিটি পায় না। আর সিজারিয়ান পেশেন্টের সেরকম কোনো লক্ষণও কিন্তু প্রকাশিত হয় না। তবে সিজারিয়ান পেশেন্টদের একটা প্রশ্ন আমার কাছে অনেক সময় থাকে যে আপু, আমি কত সপ্তাহে সিজার করাবো বা কখন সিজার করালে ভালো হবে। আসলে সিজারটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বাচ্চার ম্যাচিউরিটির উপর। আপনার বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউর হয়ে যাবে, আপনি সেই সপ্তাহে সিজার করিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে যদি আপনার বাচ্চা 36 সপ্তাহে ম্যাচিউর হয়, তাহলে আপনি 36 সপ্তাহে সিজার করাতে পারবেন। 37 সপ্তাহে ম্যাচিউর হলে 37এও সিজার, 38-এ ম্যাচিউর হলে 38-এও সিজার করানো
যাবে, কোনো সমস্যা নেই। এখানে আমি একটু বোনাস কথা বলি একটা, সেটা হচ্ছে যে অনেকে আমার কাছে প্রশ্ন রাখেন যে আপু আমার প্রথম বাচ্চা বা আগের বাচ্চা সিজারে হয়েছে, আমি এখন নর্মালের জন্য চাইছি। এক্ষেত্রে প্রথমে জানতে হবে যে আপনার আগের বাচ্চাটা কেন সিজারে হয়েছে। সেই সমস্যাটা যদি এখন না থাকে এবং ডাক্তার যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে ইনশাল্লাহ আপনারা নর্মালের জন্য অপেক্ষা করতে পারবেন। কিন্তু সেই সমস্যাটা যদি এখনও থেকে থাকে বা ডাক্তারও যদি আপনাকে সাপোর্ট না করে, রিস্ক বলে মনে হয়, তখন সেক্ষেত্রে আর নর্মালের জন্য অপেক্ষার প্রয়োজন নেই। সিজার করিয়ে আপনি আপনার বাচ্চাকে সেফলি নিয়ে নিলেই ভালো। কারণ কি, দিন শেষে আমরা চাই যে সুন্দর সুস্থ একটা ডেলিভারি ও সুস্থ বাচ্চা। ডেলিভারি পরে মা ও বাচ্চা উভয় যেন সুস্থ থাকে। ডেলিভারিটা নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় কথা নয়। এবারে আসি নর্মাল ডেলিভারি পেশেন্টদের বেলায়। আপনি যখন সর্বশেষ চেক আপে জানতে পারবেন যে আপনার ডেলিভারিটা নর্মালে হতে যাচ্ছে, তখন খুব বেশি উচ্চাসারও প্রয়োজন নেই। আপনি একদম অ্যাজ ইউজুয়ালি থাকবেন, আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। একটা কথা বলে রাখি, সর্বশেষ চেক আপ করার ফলে বা নবম মাসে পড়লেই আপনাদের উচিত হচ্ছে গর্ভবতীদের আপনার ডেলিভারি ব্যাগটা গুছিয়ে ফেলা। ডেলিভারি ব্যাগটা গুছিয়ে ফেললে ডেলিভারির 80% প্রিপারেশান হয়ে যায়। কারণ কি, ডেলিভারি ব্যাগটা আপনি আপনার মতো সুন্দরভাবে ঠান্ডা মাথায় যদি গুছিয়ে নেন, তাহলে প্রয়োজনের সময় বা ইমার্জেন্সির সময় ব্যাগটা নিয়ে হসপিটালে চলে যেতে পারবেন। আর যদি পরে গোছাবো করে রেখে দেন, তাহলে হুড়োহুড়ি হবে। এছাড়া আপনার সাথে দেখা যাবে অনেকে মিলে ব্যাগটা গুছিয়ে দেবে, আপনার মন মতো করে ব্যাগ গোছানো হবে না বা প্রয়োজনীয় অনেক কিছু ফেলে যেতে পারেন বাসায়। এক একটা হসপিটালের এক এক রকম সুযোগ সুবিধা থাকে, তাই ওই সময় সব কিছু ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করাটাও কষ্টকর হয়ে যাবে। সেজন্য আপনি যদি আগেই হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলেন, তাহলে প্রয়োজনীয় সব কিছুই ব্যাগে থাকবে আর প্রয়োজনের সময় ব্যাগটা নিয়ে হসপিটালে চলে যেতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন সময় মতো সব কিছু। তাই অবশ্যই হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। অতঃপর নর্মাল ডেলিভারি যদি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার এর পরবর্তী কাজ হবে নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেটটা ব্যবহার করা, পুষ্টিকর খাবার খাওয়া, ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো সেবন করা এবং সেই সঙ্গে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকা। এভাবে আপনি সময়টাকে পার করবেন। এভাবে করে আপনি অপেক্ষা করবেন আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়ার জন্য। এতে কি সুবিধা হবে? এতে সুবিধা হচ্ছে আপনি নিয়মিত হাঁটাচলা করলে আপনার শরীরটা একটা ব্যায়ামের উপরে থাকবে। আর যে শরীরটা নিয়মিত একটা ব্যায়ামের উপরে থাকে, সেই শরীরটাতে কিন্তু সময় মতোই জরায়ু মুখ খোলে, লেবার পেইন আসে। পুষ্টিকর খাবার খেলে আপনিও শক্তপোক্ত থাকলেন, বাচ্চাও শক্তপোক্ত থাকলো। আপনারা সবাই জানেন যে ডেলিভারির সময় কিন্তু মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করতে হয়, এটা কিন্তু কোনো মুখের কথা নয়। সেজন্য আপনার শরীরটা যথেষ্ট শক্তপোক্ত থাকা প্রয়োজন এবং বাচ্চাও কিন্তু প্রয়োজনীয় সময় সাপোর্ট দিতে হবে, তাই তারও শক্তপোক্ত থাকাটা আবশ্যক। এই জন্য খাবারের কোনো বিকল্প নেই। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো এই জন্য সেবন করবেন, কারণ কি, আপনি এখন গর্ভাবস্থা 1-এর ভেতরে 2, তাই যতই খাবার খাচ্ছেন না কেন পুষ্টির একটা ছোটোখাটো গ্যাপ থাকছেই। আর আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিডগুলো এই গ্যাপটাকে পূরণ করবে। 12-14 গ্লাস পানি তো পান করবেন, যেন আপনার অ্যামনিওটিক ফ্লুইডের কোনো তারতম্য না হয়। নর্মাল ডেলিভারি ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, সব কিছুই ঠিকঠাক থাকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে অ্যামনিওটিক ফ্লুইডে একটা তারতম্য তৈরি হয়েছে, যার ফলে বলে যে না, নর্মাল ডেলিভারি হবে না, সিজার করাতে হবে। যেহেতু নর্মাল ডেলিভারির জন্য আমাদের অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানির পরিমাণ 5 থেকে 25 সেন্টিমিটার থাকতে হবে। তাই আপনি যদি নিয়মিত 12 থেকে 14 গ্লাস পানি পান করেন বা 1 থেকে 1.5 লিটার পানি পান করেন, তাহলে ইনশাল্লাহ আপনার অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানির আর কোনো তারতম্য হবে না, নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও সমস্যা হবে না। অবশ্যই উপরওয়ালাকে বেশি বেশি করে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। আর তাছাড়াও যখন আপনি ধর্মীয় কাজে অনেক বেশি নিয়োজিত থাকবেন, তখন হবে কি যে অযথা টেনশানগুলো আপনার উপরে আর ভর করবে না, আর আপনি খুব সুন্দরভাবে অপেক্ষা করতে পারবেন আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য। এই জন্যই বেশি বেশি করে আপনি যে ধর্মে অনুসারী হন না কেন, উপরওয়ালাকে ডাকবেন। নিজের মানসিক স্বাস্থ্যটাকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন প্লিজ। হ্যাঁ, আমি জানি আমরা টেনশান করি না, সময়ের সাথে সাথে বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টেনশানটা এসে যায়, কিন্তু টেনশান করলে হয় কি যে প্রেশার ওঠানামা করে, আর প্রেশার ওঠানামা করলে অনেক সময় গর্ভের ভেতরে বাচ্চা মারা যেতে পারে। তীরে এসে তরি ডুবুক, এটা তো আমরা কেউ চাই না। সেজন্য অবশ্যই টেনশান ফ্রি থাকার চেষ্টা করবেন। যেই কাজ করলে আপনার ভালো লাগবে, টেনশান কম হবে, সেই কাজগুলোই আপনি বেশি বেশি করবেন। আর নিজেকে সবসময় নিজেই বোঝাবেন যে টেনশান করার কোনো কিছুই নেই, কারণ আমি মা, আমার সন্তানের জন্য আমাকে পারতেই
পারতেই হবে, সব কিছুই পারতে হবে। আর এটা বলবেন নিজেকে যে আমি প্রথমবার মা হচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে নর্মাল ডেলিভারি বা সিজার এগুলো প্রথমবার আমাকে দিয়ে যাত্রা করছে, সেটা তো নয়। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নর্মাল ডেলিভারির মাধ্যমে, সিজারের মাধ্যমে বাচ্চা জন্ম দিচ্ছে, সন্তানকে পৃথিবীতে আনছে। সবাই যদি পারে, আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, ভয় না পেয়ে ভয়টাকে জয় করছে। আর আপনি ভয় পেয়ে বাসায় কুঁকড়ে আছেন। একবার ভয়টাকে মন থেকে দূর করে ফেলুন প্লিজ। যে ভয়টা পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে মনের ভয়। আর আমরা এই যে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছি, এগুলো শুনে ভয় পাচ্ছেন। মন থেকে একবার এই ভয়টাকে দূর করে ফেলুন, দেখবেন সব কিছুই আপনার কাছে সহজ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। আর কোনো উল্টোপাল্টা প্রশ্ন আপনার মনে আসবে না, কোনো টেনশন কাজ করবে না। একবার চিন্তা করবেন পরীক্ষার হলের কথা। আপনি যখন প্রথমবার কোনো একটা বোর্ড পরীক্ষা ফেস করতে গিয়েছেন, তখন কতই না ভয় পেয়েছেন, তাই না? যে কত প্রশ্ন মনে এসেছে, যে আমি কি পারবো, সব প্রশ্ন কি কমন আসবে, যদি খুব বেশি কড়াকড়ি গার্ড পড়ে তাহলে আমি কি করব, কত কিছুই না মনে এসেছিল, তাই না? কিন্তু যখন বোর্ড পরীক্ষাটা দিয়েছেন, তখন পরীক্ষার হল থেকে বেরিয়ে কি মনে হলো? যে আমি আসলে যা ভেবেছি সব কিছুই ভুলভাল, উল্টোপাল্টা ভেবে সময় নষ্ট করেছি। আসলে আমার ভাবনার সাথে বাস্তবের কোনো মিল নেই, ঠিক না? আমাদের জীবন কিন্তু ছোটোখাটো শিক্ষা সবসময় আমাদেরকে দিয়ে এসেছে, দিচ্ছে। তাই সেই সময়গুলোর কথা একবার মনে করুন। আপনি যা ভাবছেন আসলে বাস্তবে কিছুই নয়, ব্যাপারটা পুরোটা সহজ, কিন্তু আপনি প্রথমবার ফেস করছেন তো, তাই জন্যই আপনার এইসব কিছু এখন এত প্রশ্ন, এত ভয় মনে কাজ করছে। সব কিছু প্লিজ মন থেকে দূর করে ফেলুন, সব স্বাভাবিক হয়ে যাবে। এবারে একটা বড় সতর্কতার কথা বলবো, বিশেষ করে নতুন মায়েদেরকে এবং নর্মাল ডেলিভারি পেশেন্টদেরকে। সিজারের কথা তো বললাম যে এটা পূর্ব পরিকল্পিত, তাই এটা নিয়ে আসলে পেশেন্টরা টেনশন করে না। তারা তো জানেই যে আমার অমুক দিনের অমুক সময় সিজার হবে, আমার বাচ্চা পৃথিবীতে আসবে। নর্মাল ডেলিভারির জন্য করতে হয় অপেক্ষা, কখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কখন লেবার পেইন আসবে, এরকম অপেক্ষা করতে করতে দেখা যায় কি পেশেন্টরা অনেক বেশি ঘাবড়ে যায়, টেনশান হলে তারা কিছুই ভালো লাগে না। তখন অনেকেই বিভিন্ন গবেষণা এবং অনুসন্ধানে নেমে পড়েন যে কি করব, কি করলে দেখা যাক আমার লেবার পেইন তাড়াতাড়ি হবে, বা আমার তাড়াতাড়ি জরায়ু মুখ খুলবে, বা সময়টা কিভাবে দ্রুত আমি পার করতে পারবো। এখন আপনি যখন গবেষণায় নিয়োজিত হবেন, একাধিক টিপস টোটকা কিন্তু আপনি পাবেন। কোনটা আপনাকে স্যুট করবে, কোনটা করবে না, সেটা তো যখন আপনি আপনার উপরে অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন। যদি ভালো হয় তাহলে ফুল ক্রেডিটটা সবাই নেবে, আর যদি খারাপ হয় তাহলে আপনাকে সবাই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। বলবে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা ভাবলেন না কেন, নিরাপত্তার কথা চিন্তা করলেন না কেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে হ্যাঁ আমাদের কথা আপনি শুনতে হবে? তখন আপনি কেন শুনেছেন আমাদের কথা? তখন কি করবেন? সারা জীবন অনুশোচনায় ভুগবেন, নিজেকে আয়নায় মুখ দেখাতে পারবেন না, ক্ষমা করতে পারবেন না। মনে রাখবেন, ভালোর ক্রেডিট সবাই নেবে, কিন্তু মন্দের দায়টা কেউ নেবে না, সব দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে। তাই কোনো টিপস টোটকা এই সময় শুনতে পেলে প্লিজ 100 বার চিন্তা করবেন যে এটা আপনার জন্য নিরাপদ কিনা, আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা। যদি আপনি 100% শিওর হন যে এটা আপনাদের মা ও বাচ্চা উভয়ের জন্য ভালো হবে, তখনই সেটা অ্যাপ্লাই করবেন। আর যদি মনটা খচখচ করে, কিন্তু লাগে, তাহলে প্লিজ পুরোটাই বাদ দেবেন। মনে রাখবেন, নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে জোর করে, ডাক্তার দিয়ে, টানা হ্যাচড়া করে, বিশেষ কোনো ওষুধ খেয়ে বা বিশেষ কোনো কলাকৌশলের মাধ্যমে ডেলিভারি প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে, কিভাবে, কোন অবস্থায় আপনার সন্তানকে আপনার কোলে দেবেন। ঠিক সেই দিন, সেই সময় আপনার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে, সেই মুহূর্তে আপনার সন্তান আপনার কোলে আসবে। তাই ডেলিভারিটা সবসময় আপনি উইলিংলি মেনে নেবেন, নিজেকে এমনভাবে প্রস্তুত করবেন যেন নর্মালে হোক বা সিজারে হোক, দুটোকে আপনি উইলিংলি মেনে নিতে পারেন। এবং তার পাশাপাশি অতি অবশ্যই নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় কথা নয়, সবসময় চেষ্টা করবেন যে, এবং মনটাকে এভাবেই বুঝিয়ে নেবেন যে আমার সন্তান যেন সুস্থভাবে আমার কোলে আসে, সুন্দরভাবে যেন আমার কোলে আসে, এটাই হবে আমার কামনা, প্রার্থনা, বাসনা। নর্মাল ডেলিভারি হলো না সিজার হলো সেটা কোনো বড় কথা নয়। এভাবে যখন নিজেকে আপনি প্রস্তুত করে নেবেন সব কিছুর জন্য এবং সব রকমের জন্য, তখন দেখবেন যে ডেলিভারি প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে, সব ভয় আপনার মন থেকে দূর হয়ে গেছে, এবং ফাইনালি আপনাদের ডেলিভারিটা সুন্দরভাবেই হবে, সুস্থভাবেই হবে, আরামসে
এমার্জেন্সি সন্তানকে কোলে নিয়ে বাসায় চলে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।